2023-এর একদম শেষ লগ্নে দাঁড়িয়ে আছি আমি আপনি। গোটা একটা বছর কেমন কাটলো, কি হারালাম, কি পেলাম, তার হিসেব হয়তো একটু একটু আমি আপনি করছি ঠিকই, কিন্তু তার থেকেও বড় চাওয়া বা বড় পাওয়া যে 2024 সেটা আমার আপনার কেমন কাটতে চলেছে। আর তাই নিয়েই আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে লাস্ট দুটো পর্বেও আমরা বিভিন্ন রাশির জাতক জাতিকার 2024 কেমন কাটতে চলেছে তা নিয়ে আলোচনায় রয়েছি। আর আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন আপনাদের ভীষণ কাছের মানুষ, আর বিশেষ করে নক্ষত্র চর্চা, পেন পয়েন্ট প্রেডিকশন এবং এই সময় দাঁড়িয়ে যে কথাটা বারংবার আমরা জোর দিয়ে বলি যে ক্যারিয়ার কাউন্সিলিং, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাতে যিনি বহু ছেলে মেয়ের সুপ্রতিষ্ঠিত হওয়ার কান্ডারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। ধন্যবাদ। মিথুন রাশির 2024 সাল কেমন যাবে? প্রথম কথা হচ্ছে, বছরের শুরুতেই মিথুন রাশি যাদের জাতক এবং জাতিকারা রয়েছেন তাদের অষ্টমপতি এবং নবমপতি, অষ্টমকে বলা হয় দুর্ভাগ্যপতি আর নবমকে বলা হয় সৌভাগ্যপতি বা ভাগ্যপতি। এই অষ্টমপতি অর্থাৎ দুর্ভাগ্যপতি এবং সৌভাগ্যপতি শনি সৌভাগ্যস্থানে বসে থাকায় অর্থাৎ নবম স্থানে বসে থাকায় 2024-এ বাধার মধ্যে দিয়ে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যোন্নতি হবে। এবছর মিথুন রাশির জাতক বা জাতিকাদের এমন কিছু ঘটনা জীবনে ঘটতে পারে যা প্রত্যাশার বাইরে, যা চমকে ওঠার মতো। কর্মস্থানে অর্থাৎ চতুর্থ স্থানে মিথুন রাশির জাতক বা জাতিকাদের রাহু সারা বছরই থাকবে। সেই কারণে কর্মের কারণে বিদেশ যাত্রার সুযোগ এবছর মিথুন রাশির জাতক বা জাতিকাদের খুব বেশি আসবে। এবং চতুর্থ স্থান, রাহু সবসময় পরিবর্তনের কারক গ্রহ, যেহেতু দশম স্থানে রাহু যেহেতু থাকবে, সুতরাং কর্মক্ষেত্রে কোনো ভালো পরিবর্তন দেখা দিতে পারে, কর্মের চেঞ্জ হতে পারে। কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের চতুর্থ স্থানে অর্থাৎ সুখস্থানে কেতু থাকায় সুখের বিঘ্ন ঘটবে। মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সমস্যা দেখা দেবে। কর্মজীবন কেমন যাবে যাদের মিথুন রাশি? 2024 সাল মার্চ থেকে মের মধ্যে বেতন বৃদ্ধি ও পদোন্নতির যোগ রয়েছে। যারা সরকারি চাকরি বা ইন্টারভিউয়ের পরীক্ষাগুলো দেবে 2024 সালে মিথুন রাশির জাতক বা জাতিকারা, 15ই মার্চ 2024 থেকে 30 এপ্রিল 2024 এবং 15ই সেপ্টেম্বর 2024 থেকে 31 অক্টোবর 2024-এর মধ্যে যদি সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউগুলো পড়ে, তাহলে আশা থাকছে বেশিরভাগ ক্ষেত্রেই এই সময় যাদের মিথুন রাশির জাতক বা জাতিকাদের তাদের সরকারি চাকরির সম্ভাবনা অনেক বাড়বে, অর্থাৎ সরকারি চাকরির সম্ভাবনা বেশি হবে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এপ্রিলের মধ্যে যে কোনো ধরনের চাকরি পরিবর্তন শুভ হবে, নতুবা যদি চাকরি পরিবর্তন করতে চাইছেন, যদি এপ্রিলের মধ্যে না হয়, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে করার চেষ্টা করবেন। এ ব্যতীত মিথুন রাশির জাতক বা জাতিকারা অন্য সময় চাকরি পরিবর্তন করতে গেলে অত্যন্ত বুঝে শুনে চাকরি পরিবর্তন করতে হবে, নতুবা কিন্তু খারাপ ফল নিয়ে আসবে। মানে মনে করুন, চাকরিতে হয় না, আপনি পুরনো সেক্টরে চাকরি করছেন, হয়তো সেখানে আপনার 10,000 টাকা 1 লাখ টাকা মাইনে, কিন্তু আপনি নতুন জায়গায় অফার পেলেন 1,05,000 টাকার মাইনে। আপনি ভাবলেন নতুন জায়গার অপরচুনিটিটাকে নিয়ে নতুন জায়গায় চাকরি নিয়ে গিয়ে দেখা গেল বিপত্তি শুরু হলো। কর্মস্থল ভালো না, পরিবেশ ভালো না, সব কিছুতে আপনার কাজের প্রেশার বেশি। তো এই জন্যই বলছি যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের চাকরিতে যদি পরিবর্তনের জন্য এপ্রিলের মধ্যে করলে শুভ, নতুবা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে চাকরি পরিবর্তন শুভ হবে। অন্য সময় চাকরি পরিবর্তন করতে গেলে অত্যন্ত বুঝে শুনে করতে হবে, নাহলে যে পরিবর্তনটা করবেন সেটা কিন্তু সুখের হবে না, ভালো হবে না। মে মাসের পর ট্রান্সফারের সুযোগ আসবে। এই বছর কিন্তু সর্বাধিক, সে বেসরকারি সেক্টরেই হোক বা সরকারি সেক্টরেই হোক, সর্বাধিক মিথুন রাশির যুবক এবং যুবতী যারা রয়েছে অর্থাৎ ছেলেমেয়েরা, তারা চাকরির পাওয়ার সুযোগ আসবে। অংশীদারি ব্যবসায় ক্ষতি বা বিবাদের সম্মুখীন হতে হবে। ব্যবসায়ীদের জন্য বছরের শুরুটা আর্থিক দুশ্চিন্তার কারণ হলেও মে মাসের পর থেকে ব্যবসায় আয় উন্নতি বাড়বে। নতুন ব্যবসা শুরু বা অর্থ বিনিয়োগ মে মাসের পরেই কিন্তু শুভ হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন মিথুন রাশির জাতক বা জাতিকারা, তারা 2024 সাল তারা অত্যন্ত লাভবান হবেন। আমি আসবো আলোচনায়
যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের 2024 সালে আর্থিক অবস্থা কেমন যাবে তার আগে মনে একটা ফোন রয়েছে নিয়ে নি। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি। বাবলি চ্যাটার্জি। দাদার অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে, আমি নিয়মিত দেখি। আমার ছেলেকে নিয়ে গেছিলাম তো, অনেক উপকার পেয়েছি। ওই এডুকেশনের ব্যাপারে করেছিল, এডুকেশন ভালো করে হয়েছে, এখন চাকরি করে সিএসসি তে। কোথায় চাকরি করছে ছেলে? সিএসসি তে চাকরি করে, ইঞ্জিনিয়ারিং। এখন আমার মেয়েকে নিয়ে একটা সমস্যা পড়ে। আচ্ছা, মেয়ের সম্পর্কে জানবেন তাই তো? মেয়ের নামটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। অনিতা চ্যাটার্জি। অনিতা চ্যাটার্জি, ডেট অফ বার্থ 2005 23 ফেব্রুয়ারি। তো 23 ফেব্রুয়ারি 2005। কটার সময়? রাত্রি 10:50। রাত্রি 10:50। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। এটা জন্মবার বুধবার ছিল। হ্যাঁ বুধবার তো। তুলা লগ্ন সিংহ রাশি। হ্যাঁ। তুলা লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম। এই দিনে আজকে পূর্ণিমা, আপনার মেয়েরও পূর্ণিমা তিথিতে জন্ম। তা যাই হোক, লগ্ন বিশাখা নক্ষত্রে রয়েছে, রবি শতবিশা নক্ষত্রে রয়েছে, বুধও শতবিশা নক্ষত্রে রয়েছে, শুক্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গল পূর্বাষাঢ়া নক্ষত্রে। 2005 সালে জন্ম, 18 বছর বয়স। তো এই হচ্ছে হরস্কোপ। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই। তৃতীয় মঙ্গল খুব চেপে চেপে হাতের লেখা লিখবে। দেখবেন যাদের তৃতীয় মঙ্গল থাকে তারা যখন হাতের লেখা লেখে তার পেছনে অনেক হাতের লেখায় দাগ পড়ে যায়। তো হাতের লেখা একটু চেপে চেপে একটু শার্প হবে। উচ্চশিক্ষার যোগ রয়েছে। হ্যাঁ, ওকে এখন সায়েন্স নিয়ে পড়ছে। হ্যাঁ, ও এবারে 12 পাস করেছে, ফার্স্ট ইয়ারে পড়বে। কি টিম নিয়ে পড়লে মানে কোন টিমে গেলে পড়া? ও যে কোনো মানে মেডিকেল ঘেঁষা, সেটা এগ্রিকালচার হতে পারে, জুওলজি হতে পারে, বায়োলজি হতে পারে। বুঝতে পেরেছেন? হ্যালো, মেয়ের কি নিয়ে পড়াশোনা করবার ইচ্ছে রয়েছে? ভাবনা চিন্তা কি নিয়ে? মেয়ের সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু 12 পড়তে পারিনি, একটু হয়েছে এখন। হ্যাঁ, ওই জন্য তো বললাম এগ্রিকালচার, কৃষিজ বিদ্যা, জুওলজি, এগ্রিকালচার, জুওলজি, বায়োলজি, এই সমস্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলো মেডিকেল রিলেটেড ঘেঁষা, সেই সমস্ত বিষয়ে পড়াশোনা করতে হবে, তাহলে ভালো হবে। অনেক ধন্যবাদ। এগ্রিকালচারের জন্য চেষ্টা করতে বলুন। এগ্রিকালচার এখন খুব ভালো পড়াশোনার লাইন, প্রচুর চাকরি হচ্ছে এগ্রিকালচারে, এগ্রিকালচার ডিপার্টমেন্টে। শুনতে থাকুন। চাষাবাদের অনেক নতুনত্ব, অনেক কিছু বেরোচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে কোনো ফোন নেই। আমি একটা বিষয় বলে রাখি, 8584038631 যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার দেখুন, নিচে স্ট্রিপে যাচ্ছে। এছাড়াও গুয়াহাটি, দিল্লি, ব্যাঙ্গালোর, শিলচর একাধিক চেম্বার রয়েছে দাদার। কোচবিহার, বর্ধমান, মেদিনীপুরের চেম্বার রয়েছে। বারাসাত আর বর্ধমানের ক্ষেত্রে চেম্বার নাম্বারটা একটু আলাদা, 8584038640। দুর্গাপুরের বেনাচিতি, সেখানেও দাদার চেম্বার রয়েছে। চেম্বারের ডিটেলিং নিচে যাচ্ছে, আপনারা যোগাযোগ করুন যে যখন যেতে চাইছেন। তবে হ্যাঁ, একটা বিষয়, অ্যাডভান্স বুকিং, অগ্রিম বুকিংটার ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে। এটা সবাই জানে যে আমাকে দেখাতে গেলে 3 থেকে 6 মাস অপেক্ষা করতে হয়, এটা বলার কিছু নেই। 33 বছর ধরে সবাই দেখছে সিটিভিএনে আমাকে। এই 33 বছর আমার প্রোগ্রাম, 25 বছর তো দেখছি আমাকে সিটিভিএনে, তো সবাই জানে। তো যাই হোক, ওই জন্য ভনিতা করছি না, এখন কোনো কিছু বলছি না, এখন রাশিফলেই মনোযোগ দিয়েছি। হ্যাঁ, আর্থিক অবস্থা মিথুন রাশির জাতক বা জাতিকাদের আপনাদের কেমন যাবে এবছর? মিথুন রাশির মে মাসের পর থেকে পরে বৃহস্পতি যেহেতু রাশি পরিবর্তন করে মেষ থেকে বৃষে চলে আসছে, সুতরাং মিথুন রাশির জাতক বা জাতিকাদের দ্বাদশ বা ব্যয়ভাবে বৃহস্পতি, অর্থের কারক গ্রহ বৃহস্পতি যেহেতু ব্যয়ভাবে চলে আসছে, বিগত 3-4 বছরের তুলনায় ব্যয় বৃদ্ধির যোগ এবং অর্থক্ষতির যোগ কিন্তু একটু বেশি হবে, সেই দিকে কিন্তু একটু নজর রাখতে হবে। মে মাসের পর থেকে খরচে কিন্তু ভীষণ হ্রাস টানতে হবে, খুব বুঝে শুনে কিন্তু খরচ করতে হবে। দ্বাদশে যেহেতু বৃহস্পতি রয়েছে, কেন দ্বাদশে বৃহস্পতি অনেক সময় কিন্তু বড় আর্থিক ক্ষতিও দেয়। সুতরাং মিথুন রাশির এই 2024 সাল অর্থের বিনিয়োগের ব্যাপারে, সে আপনি ইন্স্যুরেন্স করুন, সে আপনি কোনো জায়গায় টাকা আপনি লাগান, মানে টাকা আপনি কোনো ইনভেস্ট করুন, বা আপনি মনে করুন কাউকে ধার দিলেন, এই ব্যাপারগুলোতে কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ 2024-এ আপনি যদি কাউকে যদি ভুলক্রমে ধার দিয়ে ফেলেছেন, সেই ধার আর সেই টাকা মার যেতে পারে, সেই টাকা ফেরত
না পেতে পারেন। তো এইগুলো একটু ভেবেচিন্তে করতে হবে, কেন মনে রাখতে হবে দ্বাদশে বৃহস্পতি, ব্যয়স্থ বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ। আর্থিক অবস্থা মানুষের কেমন হবে, আর্থিক জায়গাটা কী জায়গায় পৌঁছবে, এইটা যখন আমরা জন্মকুষ্টি দেখি তখন বৃহস্পতি থেকেই বিচার করি। সেই বৃহস্পতি কিন্তু ব্যস্ত হয়েছে। শেয়ার মার্কেটের যারা সঙ্গে যুক্ত, যারা মিথুন রাশির জাতক বা জাতিকাদের মে মাসের পর শেয়ার, জানুয়ারি থেকে মের মধ্যে, এপ্রিলের মধ্যে যা পারবেন করুন, কিন্তু মে মাসের পরে যেই বৃহস্পতি দ্বাদশে চলে আসছে, শেয়ার মার্কেটও বেশি ঝুঁকি না নেওয়াই ভালো। মার্চের পর আয় বৃদ্ধি পাবে, বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও মার্চের পরে আয় উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা কথা বলে দিই যে নতুন ব্যবসা শুরু বা অর্থ বিনিয়োগ, নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে কিন্তু মে মাসের পর থেকে কিন্তু ভালো। নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য বছরের শুরুটা আর্থিক দুশ্চিন্তার কারণ হলেও মে মাসের পর থেকে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের আয় উপার্জন বাড়বে। এইটা হচ্ছে মোটামুটি এই 2024-এর কি বলে মিথুন রাশির জাতক বা জাতিকাদের আর্থিক অবস্থা। এবার আসবো শিক্ষা এবং শিক্ষা জীবন কেমন যাবে সেই নিয়ে। তার আগে মনে হয় একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বসিরহাট থেকে বলছি, কেয়া মন্ডল। আচ্ছা বলুন। আমার ছেলের জন্য একটু, আমার ছেলের সম্পর্কে একটু জানবো দাদার কাছে। বেশ, আগে বলুন তো পরিচিত কেউ এসেছিলেন বা আপনি এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের পাশে একটা গিয়েছিল একজন, তো ওনারা খুব ভালো আছে, চাকরি বাকরি পেয়েছে, ওনার ছেলের জন্য গিয়েছিল, খুব ভালো আছে। এবার আর আমার দিদি ইন্দ্রজাল নিয়েছে আপনার কাছ থেকে। আমরা ইন্দ্রজালটা নিয়েছি, খুব ভালো আছে, সে পুজো টুজো করেছি সবকিছু, এখন মোটামুটি ভালো আছে। এখন দাদার সঙ্গে তো কথা বলবো আমার ছেলের ব্যাপারে, ছেলের বিয়ে হচ্ছে না। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। অনিমেষ মন্ডল, আর হচ্ছে আগস্টের 3 তারিখ 1991। 23 আগস্ট 1991। কটার সময়? হ্যাঁ, সময় হচ্ছে বেলা 3:18। বেলা 3:18। জন্মস্থান বসিরহাট। হ্যাঁ, এটা জন্মবার শনিবার ছিল। হ্যাঁ হ্যাঁ, শনিবার। 32 বছর বয়স, ধনু লগ্ন, মেষ রাশি, ভরতী নক্ষত্রে জন্ম, নরগণ। এইটা হচ্ছে হরস্কোপ। লগ্ন মূলা নক্ষত্রে, একটু চাপা, 10টা কথা জিজ্ঞাসা করলে 2টো কথার উত্তর দেবে। রবি অশ্লেষা নক্ষত্রে আছে, বুধ মঘা নক্ষত্রে। যাই হোক, মেন সমস্যা হচ্ছে বিয়ে হচ্ছে না। লগ্নের সপ্তম স্থানে, বিবাহ স্থানে কেতু বসে আছে, যেই কেতুটা নিচস্থ হয়ে আছে, এটা খারাপ। এই জন্য বিয়েতে সপ্তমে কেতু থাকলে অনেক সময় কিন্তু বিয়েতে প্রচন্ড বাধা আসে বা বিয়ে হতে চায় না। তো সেই জন্য বিয়েটা হচ্ছে না। হ্যাঁ, কেন এই যে সপ্তমে কেতু থাকার জন্য, এবং বিয়ের ক্ষেত্রে দেখা যাবে 35 বছর হয়ে যাবে তবে গিয়ে বিয়ে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? তো এই জায়গাটাকে একটুখানি বিয়ে একটু লেট হবে, একটু লেট ম্যারেজ ওর জন্মছকে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। অনুষ্ঠান দেখতে থাকুন। আরও একবার বলছি, বুকিং নাম্বার যাচ্ছে, আপনারা যোগাযোগ করে নিন। আপনাদের নিকটবর্তী যে বুকিং নাম্বার, যেখানে আপনারা অ্যাক্সেসিবল হবে, যে চেম্বারে যেতে পারবেন। আমি আলোচনায় আসি, রাশিফল শুনব। শিক্ষাক্ষেত্রেও যারা এবছর মিথুন রাশির ছেলেমেয়েরা যারা পরীক্ষা দেবে, পরিশ্রম করতে হবে, মনোযোগ বাড়াতে হবে। আবার বলি, অষ্টমকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় দুর্ভাগ্যের ভাব, আর নবমকে বলা হয় উচ্চশিক্ষার ভাব এবং বিদ্যার ভাব। মিথুন রাশির জাতক বা জাতিকাদের নবমপতি, অষ্টমপতি নবমে বসে থাকলেও শিক্ষাস্থানে অর্থাৎ চতুর্থ স্থানে কিন্তু কেতু বসে রয়েছে। এটা কিন্তু শুভ ইন্ডিকেট করছে না। সুতরাং অনেক সময় এই বছর যদি মিথুন রাশির জাতক বা জাতিকারা পরিশ্রম না করো, ধৈর্য না বাড়াও, মনোসংযোগ না বাড়াও, পরীক্ষায় রেজাল্ট কিন্তু মনের মতো কিন্তু আসতে চাইবে না। সেজন্য উচ্চশিক্ষায় বাধার যোগ রয়েছে এবছর মিথুন রাশির জাতক বা জাতিকাদের বেশি। তবে যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছো মিথুন রাশির ছেলেমেয়েরা, তারা আগস্ট থেকে নভেম্বরের মধ্যে বিভিন্নভাবে চেষ্টা করলে বিদেশে পড়াশোনার ব্যাপারে সাফল্য আসবে। দেখো, যে বছরটা খারাপ যায় সেই বছরটা পরিশ্রম করতে হয়, মনোসংযোগ বাড়াতে, একটু উপাচার করতে হয়, জ্যোতিষের পরামর্শ নিতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো করলে এগুলো বাধাগুলো কাটবে। প্রেম এবং বিবাহ, মিথুন রাশির জাতক বা জাতিকাদের বছরের শুরুতে অর্থাৎ এপ্রিলের মধ্যে বিবাহের ব্যাপারে সচেষ্ট হতে হবে। মানে যা কিছু বিজ্ঞাপন, যারা মনে করুন মিথুন রাশির ছেলেমেয়েরা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন, যা কিছু বিজ্ঞাপন, সেটা ম্যাট্রিমোনিয়াল সাইডে হতে পারে। কেন জন্মছক দেখে যদিও বলা যায় যে ম্যাট্রিমোনিয়াল সাইডে দিলে লাভবান হবেন না,
নিউজ পেপারে দিলে লাভবান হবেন। তবুও আমি বলছি যে মিথুন রাশির ছেলেমেয়েরা যাদের বিয়ের জন্য চেষ্টা করছেন, এপ্রিলের মধ্যে ম্যাট্রিমোনিয়াল বলুন, নিউজ পেপার বলুন, সেই সমস্ত জায়গায় বিজ্ঞাপন এপ্রিলের মধ্যে দিতে হবে, নতুবা অক্টোবরের পরে। ইন দ্য মিন টাইম ভালো যোগাযোগ আসতে চাইবে না এর মাঝখানে, বৃহস্পতিটা যেই মাত্র দ্বাদশে চলে যাবে। তো সুতরাং বছরের শুরুটাই মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিয়ের ব্যাপারে সচেত যোগাযোগ করতে হবে। এ ব্যাপারে প্রেমে প্রত্যাখ্যান এবং প্রেম প্রণয়ের ভঙ্গের যোগ মিথুন রাশির জাতক বা জাতিকাদের তুলনামূলক বেশি। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে নতুন প্রেমের সূচনা হতে পারে। তাহলে এবছর প্রেমজ সম্পর্কের ব্যাপারে ওঠানামা এগুলো থাকবে, বিয়ের যোগ রয়েছে, কিন্তু প্রথমের দিকে চেষ্টা করতে হবে। এটা গেল হচ্ছে প্রেম এবং বিবাহ। মিথুন রাশি জাতক বা জাতিকাদের সঙ্গে সবসময় মাথায় রাখতে হবে তুলা, ধনু এবং মেষ রাশি জাতক বা জাতিকাদের খুব সুসম্পর্ক গড়ে ওঠে। যাদেরই মিথুন রাশি দেখবেন আপনাদের সঙ্গে আপনাদের উপকার করবে তুলা, ধনু এবং মেষ রাশি জাতক বা জাতিকারা। আর যাদের মিথুন রাশি জানবেন বৃশ্চিক, মকর এবং বৃষ রাশি যাদের, তাদের সঙ্গে মিথুন রাশি জাতক বা জাতিকাদের খুব একটা বনিবনা হতে চায় না এবং অনেক সময় একটা তিক্ত শত্রুতার মধ্যেও কিন্তু পরিণত হয়। এবছর মিথুন রাশির পারিবারিক সম্পর্কগুলো ভালো যাবে না। জ্ঞাতি বন্ধুদের ওপর বিশ্বাস হারাবেন, জ্ঞাতি এবং বন্ধুদের ওপর বিশ্বাস হারাবেন এবং অনেক সময় তা বিবাদে পরিণত হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ বৃদ্ধি পাবে। এবছর ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তি, গাড়ি বাড়ি কেনার যোগ রয়েছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এবছর। বিশেষ করে 15ই ফেব্রুয়ারি 2024 থেকে 15ই মার্চ 2024 এবং 15ই জুন 2024 থেকে 15ই জুলাই 2024 মধ্যে যানবাহন অথবা কোনো বাড়ি অথবা ফ্ল্যাট কেনার যোগ আসতে পারে। সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে 30শে মার্চ 2024 থেকে 30শে এপ্রিল যারা বাড়ি বেচতে চাইছেন বা জমি বেচতে চাইছেন বা ফ্ল্যাট বেচতে চাইছেন, যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা, 30শে মার্চ 2024 থেকে 30 এপ্রিল 2024 এবং 15ই জুলাই 2024 থেকে 15ই সেপ্টেম্বর 2024 এই সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে শুভ সময় হবে। আমি আসবো, রয়েছে নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার গোপাল বাবুকে বলুন। হ্যাঁ, আমি বলছিলাম ডায়মন্ডহারবার থেকে, সুমন কুমার মন্ডল। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে একটু জানি। পরিচিত কেউ এসেছিলেন দাদা? পরিচিত বলতে আমার একটা বন্ধু, ওনার কথা বলছিলেন, ওনার কাছে গিয়েছিলেন, সম্ভবত সে চাকরি পেয়েছে। আচ্ছা। হ্যাঁ, আর ওনার প্রোগ্রাম আমি গত 2 বছর ধরে দেখছি, প্রায় 2 বছর। ওনার ম্যাক্সিমাম উপাচার আমি বাড়িতে করছি, ওরে ফল পেয়েছি এবং ওনার কথা মতো 2022 সালের কৌশিকী অবস্থা আমার দিকে তারা মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছি। হ্যাঁ, এবং উপাচারগুলো খুব ভালো লাগে। আর বন্ধু কোথায় চাকরি করছে? বন্ধু ব্যাংকে চাকরি করছে। ব্যাংকে চাকরি করছে, বাহ। আপনি কি আজকে আপনার সম্পর্কে জানবেন বললেন তো? ডেট অফ বার্থ? আজকে আমি আমার নিজের সম্পর্কে একটু জানবো। ডেট অফ বার্থটা বলুন। জন্ম তারিখ? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 23শে আগস্ট 1988। 23শে আগস্ট 1988। সময়? রাত 10:30। রাত্রি 10:30। জন্মস্থান? কলকাতা। এইটা জন্মবার যেটা পাওয়া যাচ্ছে সেটা মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। বৃষ লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণে জন্ম। হ্যাঁ, আগে জানতেন এটা? জানতে আমি শুনেছিলাম বৃষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র হতে পারে এরকম। না না, এটা বৃষ লগ্ন নয়, এটা হ্যাঁ বৃষ লগ্ন তো পাওয়া যাচ্ছে, কিন্তু রাশিটা হচ্ছে ধনু রাশি। রাশিটা হচ্ছে ধনু রাশি। কি ডেট অফ বার্থ আবার বলো কত? 30/8। 30/8? হ্যাঁ, 30/8। 30/8। ও 30/8, আমি 23 শুনেছি আমরা। হ্যাঁ, 30/8। 30/8/1988। হ্যাঁ, সময় তো রাত্রি 10:30। হ্যাঁ, 10:30। হ্যাঁ, 30/8/1988 রাত্রি 10:30। বেশ, এটা হ্যাঁ মঙ্গলবার, বৃষলগ্ন, মীন রাশি। বৃষলগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, আচ্ছা। শনি 7.5 চলছে। এই 7.5টা মোট কথা শুভ নয়। উন্নতিতে বাধা আসবে, পারিপার্শ্বিক শত্রুতা খুব ভোগাবে, এমনকি বাড়ির লোকেদের সঙ্গে অনেকের সঙ্গে প্রবল শত্রুতার এই সময় সম্মুখীন হতে হবে। কি বললাম বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো কাজই এক চান্সে সফল হতে চাইবে না, প্রচণ্ড শত্রুতা ভোগাবে
ভীষণ মানসিক সমস্যা তৈরি করবে। এই সমস্যাগুলো ফেস করছেন আপনি? হ্যাঁ অবশ্যই সমস্যাগুলো, আমার প্রতিটা কাজে লেট হচ্ছে, দেরি হচ্ছে এবং গুপ্ত শত্রুতার শিকার হচ্ছে। হ্যাঁ, সাড়ে সাথী ভালো না। হ্যাঁ, এবং হচ্ছে আমার কোনো আয় উন্নতি হচ্ছে না, হবে না। বললাম তো শনির সাড়ে সাথীটা নেগেটিভ, এটা নেগেটিভ। শনির সাড়ে সাথী চলছে কিছু কিছু ক্ষেত্রে। এই যে আমি রাশিফল বলছি, ধরো আমি বলছি মিথুন রাশির এই সময় চাকরি বাকরি পাওয়ার খুব ভালো যোগ রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে জন্মকুষ্ঠিতে শনির সাড়ে সাথী চলছে, নেগেটিভ সাড়ে সাথী, তা সে কি আর পাবে? পাবে না। যদি তার জন্মকুষ্ঠিতে দারিদ্র দোষ থাকে প্রবল, তাহলে সেখান থেকে তো সে কি সেই দারিদ্র দোষ থেকে সে সরকারি চাকরি পাবে? সে পাবে না। এই জন্য জন্মছক জন্মছকটাই হচ্ছে আসল। জন্মছকই একজন জাতক বা জাতিকা, জন্মছক না থাকলেও হোরারি চকও করা যায় নম্বর দিয়ে, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা থাকে না, তাদের জন্য ছক তৈরি করা যায়। তো সেই জন্য জন্মছকটা আসল। একটা জন্মছক হচ্ছে মানুষের আয়নার মতো, সেটা বলে দেয় একটা মানুষের জীবনে কবে থেকে ভালো। আর যদি সত্যিকারের খারাপ সময় থাকে, যে শনির সাড়ে সাথী, কোনো এক পয়সা ইনকাম দেবে না, কোনো উন্নতি করতে দেবে না, নেগেটিভ সাড়ে সাথী। আবার শনির সাড়ে সাথী পজিটিভও হয়। যদি জন্মকুষ্ঠিতে শনি যদি খুব ভালো জায়গা থাকে, সেখানে তাকে মাল্টিমিলিয়নার করা হয়, কোটিপতি করা হয়, যদি পজিটিভ শনি সাড়ে সাথী। হ্যাঁ, সুতরাং জন্ম ছকটা হচ্ছে আসল। যাই হোক, আমি একটু বলি মিথুন রাশিরা কি করলে ভালো হবে 2024 সালে। ঘরে সর্বদা কাঁচের বাটিতে ফিটকিরি রাখবেন একটু করে। এতে ঘরে সর্বদা কাঁচের বাটিতে ফিটকিরি রাখবেন। ফিটকিরিটা গলে জল হয়ে গেলে আবার পাল্টে নতুনভাবে ফিটকিরি রাখবেন, এতে আপনার বাড়িতে ভালো হবে। বৃহস্পতির দান বছরের প্রথম দিন 1 জানুয়ারি করুন, হয় বছরের প্রথম দিন, আর না হলে বছরের প্রথম এবং দ্বিতীয় বৃহস্পতিবারের মধ্যে। বৃহস্পতির দান কি? একটা পাতার মধ্যে বা একটা হাঁড়িতে বা একটা সরাতে, মাটির সরাতে একটু চিনি দেবেন, গোটা হলুদ দেবেন, ধান দেবেন, নুন দেবেন, লবণ যেটাকে বলে সাদা সৈন্ধব লবণ, হলুদ বস্ত্র দেবেন, হলুদ কাপড় ছোট টুকরো দিলেই হবে, 10 টাকা ঘিয়ের প্রদীপ, একটা হলুদ মিষ্টি, একটা হলুদ ফুল, যে কোনো মন্দিরে দিয়ে দেবেন, অথবা নদীতে ভাসিয়ে দেবেন, অথবা পুকুরে ভাসিয়ে দেবেন। হয় জানুয়ারির প্রথম দিনে করতে হবে, নতুবা জানুয়ারির দুটো যে বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার পাওয়া যাবে, সেই তাহলে সারা বছর ভালো যাবে। মা তারার গায়ত্রী নিয়মিত 10 বার করে পাঠ করতে হবে মিথুন রাশি জাতক বা জাতিকাদের উন্নতি করতে গেলে। ওং তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ। ওং তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ। মা তারার মন্ত্র, মা তারার গায়ত্রী রেগুলার কি বলে উচ্চারণ করলে বা পাঠ করলে এমনি এমনি আর্থিক উন্নতি হয়, এমনি এমনি শ্রীবৃদ্ধি হয়। একদমই তাই। আজকের পর্ব শেষ মুহূর্তে যেহেতু আমরা দাঁড়িয়ে রয়েছি, হলদিয়া, আগরতলা, বর্ধমান, দিল্লি, কোচবিহার, মেদিনীপুর, রিসেন্টলি দাদার চেম্বার রয়েছে জানুয়ারিতে, তার আগে তো দুর্গাপুরে চেম্বার থাকছেই, আপনারা জানেন। এই চেম্বারগুলোতে আপনারা যারা নিতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, অবশ্যই পরবর্তী পর্বে নজর থাকুক, কারণ এখনো অনেকগুলো রাশিফল শোনা বাকি আছে, বার্ষিক রাশিফল। আমি দাদাকে কাল 12টা বাজে পর্বে আপনাদের নজর থাকুক। আমি দাদাকে আজকের মতো ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।